কল্পনা করুন, আপনি অসমের সোনারি থেকে মনশহরগামী একটি সাধারণ বাসে বসে আছেন। হঠাৎ আপনার পাশের সিটে এসে বসলেন এক বৃদ্ধ, আর তার দিকে তাকাতেই আপনার সিট দ্বারা দিয়ে হিম স্রোত বয়ে গেল। তার সারা শরীরের মুখে নীলচে কালো কালিতে আঁকা জটিল এক উল্কি, যাকে তারা বলে সেন্টু। কানে ঝোলানো বন্য শুকুরের দাঁত আর হাতির দাঁতের ভারী গয়না। কিন্তু আপনার দৃষ্টি আটকে যাবে তার গলায় একটি মালার দিকে, যেখানে পিতলের তৈরি কয়েকটি ছোট ছোট মানুষের মাথা ঝোলানো। একজন সাংস্কৃতিক ইতিহাসবিদ হিসাবে আমি যখন এই দৃশ্যটি দেখি, আমি কেবল একজন বৃদ্ধকে দেখি না, আমি দেখি এক মহাকাব্যিক ইতিহাসের শেষ অবশেষকে। বুনিয়াকদের এই পিতলের মালা কেবল অলংকার নয়, মালার প্রতিটি পিতলের মাথা প্রমাণ দেয় যে এই যোদ্ধা অতীতে ঠিক কতজন মানুষের মাথা শিকার করেছিলেন। এই বৃদ্ধ হলেন ভারতের শেষ প্রজন্মের হেড হান্টার, বা নাগাল্যান্ডের সব থেকে বড় ট্রাইব, দ্য কোনিয়াক নাগা। ভারতের অন্য যে কোনো গোষ্ঠী থেকে কোনিয়াকরা কেন আলাদা? কারণ তাদের জন্য মাথা শিকার কেবল কোনো আদিম হিংস্রতা ছিল না, বরঞ্চ এটি ছিল এক পবিত্র আচার, এক আধ্যাত্মিক বাধ্যবাধকতা। আজ আমরা প্রবেশ করব সেই নিষিদ্ধ জগতে, আর রক্তের অক্ষরে খোদাই করা এক The mist remembers the blood we spilled. The hills remember the drums. এই ভিডিওটি ভারতেরই, কিন্তু বেশিরভাগ বাঙালির অজানা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন এক কেমিস্ট্রির কথা বলবো যা শুনে আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে। কোনিয়াকদের যুদ্ধ সংস্কৃতির মূলে ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক বিশ্বাস, সোলপোস বা আত্মার শক্তি। তারা বিশ্বাস করত মানুষের সমস্ত চেতনার শক্তি জমা থাকে তার খুলিতে। যদি কোনো যোদ্ধা শত্রুর মাথা কেটে গ্রামে নিয়ে আসতে পারে, তবে সেই মৃত ব্যক্তির আত্মার শক্তি তাদের গ্রামকে রক্ষা করবে, ফসলের ফলন বাড়াবে এবং জনপদে সমৃদ্ধি আনবে। এটি ছিল একজন কোনিয়াক ছেলের পুরুষত্বের উত্তরণের চূড়ান্ত পরীক্ষা, বা রাইট অফ প্যাসেজ। মানুষের মাথা শিকার না করা পর্যন্ত কোনো কিশোর সমাজে পূর্ণাঙ্গ পুরুষ বা যোদ্ধার মর্যাদা পেত না। মজার বিষয় হলো, ব্রিটিশ সরকার 1935 সালে এই প্রথা নিষিদ্ধ করেছিল, কিন্তু নাগাল্যান্ডের এই দুর্গম অঞ্চলগুলো ছিল আনঅ্যাডমিনিস্ট্রেটেড, বা শাসনের ধরাছোঁয়ার বাইরে। ফলে 70 বা 80 দশক পর্যন্ত এই যোদ্ধারা আইনের তোয়াক্কা না করেই তাদের পূর্বপুরুষদের এই ভয়ঙ্কর ঐতিহ্য পালন করে গেছেন। কোনিয়াকদের এই উল্কি কেবল সাজসজ্জা নয়, এটি তাদের শরীরের উপর খোদাই করা একটি জীবন্ত বায়োডেটা। আধুনিক শিক্ষায় যেমন এইচএসসি গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রি থাকে, কোনিয়াকদের উল্কি ছিল ঠিক তাই। বুকের উল্কি হলো প্রারম্ভিক শিক্ষা, মুখের উল্কি গ্র্যাজুয়েশন, আর গলার উল্কি মানে বীরত্বের সর্বোচ্চ সম্মান। এই উল্কি করার অধিকার অত্যন্ত সীমাবদ্ধ ছিল। শুধুমাত্র নাওমে বা সেই সব অকুতোভয় বীর যোদ্ধারা যারা সফলভাবে শত্রু নিধন করেছেন, তাদেরই সারা শরীরে এবং গলায় উল্কি আঁকা থাকত। এই পবিত্র এবং যন্ত্রণাদায়ক কাজটি করার অধিকার ছিল একমাত্র রানী বা আংহিয়ার। যদি কোনো গ্রামে রানী অসুস্থ থাকতেন, তবে পাশের গ্রাম থেকে একজন রানীকে আমন্ত্রণ জানানো হতো। বনের বিষাক্ত কাঁটা আর আঠালো কালি দিয়ে যখন চামড়া ফুটো করা হতো, তখন রক্তে ভিজে যেত চারপাশ। কিন্তু চিৎকার করা ছিল বারণ। কোনিয়াক সমাজে ব্যথায় কুকড়ে যাওয়া মানে কাপুরুষতা। যোদ্ধারা মুখে কাপড় গুজে দিয়ে ঘন্টার পর ঘন্টা এই অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করতেন। নারীদের ক্ষেত্রেও একই নিয়ম ছিল। বিয়ের আগে তাদের হাঁটুতে উল্কি করা বাধ্যতামূলক ছিল, যা তাদের প্রজনন ক্ষমতা ও ধৈর্যের পরিচয়। কোনিয়াকদের রাজনৈতিক কাঠামো গড়ে উঠেছিল আহাংসিফ ব্যবস্থার উপর ভিত্তি করে। এর সবচেয়ে রোমাঞ্চকর উদাহরণ হলো লাংওয়া গ্রাম। 1970-71 সালে আন্তর্জাতিক সীমা নির্ধারণের সময় একটি অদ্ভুত ঘটনা ঘটে। ভারত মায়ানমার সীমান্তের 154 নাম্বার পিলারটি বসানো হয় ঠিক এই গ্রামের রাজার শোয়ার ঘরের মাঝখানে। ফলে আজও প্রচলিত কৌতুক হলো, রাজা ভারতে বসে খাবার খান আর মায়ানমারে ঘুমাতে যান। এবার আসি সেই অবিশ্বাস্য তথ্য। কোনিয়াকরা শুধু যোদ্ধা ছিল না, তারা ছিল দক্ষ কেমিস্ট।
ব্রিটিশরা যখন অবাক হয়ে দেখছিল এই উপজাতিরা দুর্গম জঙ্গলে বসে বন্দুকের বারুদ কোথায় পাচ্ছে, তখন উত্তরটা ছিল আরো চমকপ্রদ। তারা জানতো পটাশিয়াম নাইট্রেট তৈরির গোপন কৌশল, যার মূল উপাদান ছিল হিউম্যান ইউরিন বা মানুষের প্রস্রাব। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই ছিল তাদের সারভাইভিং সায়েন্স। তারা প্রস্রাব থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সেটিকে ছাই আর মাটির সাথে মিশিয়ে এক বিশেষ প্রক্রিয়ায় তৈরি করত গান পাউডার। এই দেশি বারুদ তাদের পুরনো বন্দুকগুলোকে করে তুলত মারাত্মক প্রাণঘাতী। তাদের কারুশিল্পের বিশিষ্টতা সারা বিশ্বে স্বীকৃত। তানহাই গ্রামের নারীরা আজও কুমোরের চাকা ব্যবহার না করে শুধুমাত্র হাত দিয়ে নিখুঁত মৃৎপাত্র তৈরি করে। 1870 দশকে এডওয়ার্ড এবং মেরি ক্লার্কের মতো মিশনারিদের আগমন কোনিয়াকদের জীবনে এক আমূল পরিবর্তন নিয়ে আসে। ঐতিহাসিক উইলিয়াম ড্যালরিম্পল বলেছেন, হাইপার ডেভেলপমেন্ট। ইউরোপে যা হতে 1000 বছর লেগেছিল, নাগাল্যান্ডে তা মাত্র 30 বছরে ঘটে গেল। পরিবর্তনটি ছিল অভাবনীয়। মশালের জায়গায় এলো কেরোসিনের লণ্ঠন, পাথরের টোকাটুকির বদলে এলো দিয়াশলাই, বর্ষার জায়গায় এলো বন্দুক, আর ওঝার ঝাড়ফুঁকের বদলে মানুষ গ্রহণ করলেন পেনিসিলিন। মিশনারিরা শেখালেন শান্তি আর সহমর্মিতা, যা যুগ যুগ ধরে চলা আন্তঃগ্রাম যুদ্ধ বন্ধ করে দিল। 1970 দশকের মধ্যে প্রায় সমস্ত কোনিয়াক খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। ফলে তাদের আদিম ঐতিহ্যের কেন্দ্র মোরুং বা যুব ক্লাবগুলি গুরুত্ব হারিয়ে চার্চের অধীনে চলে গেল। কারুশিল্প কোনিয়াকদের কাছে কেবল জীবিকা নয়, এটি তাদের টেনজিবল হেরিটেজ বা স্পর্শযোগ্য ঐতিহ্য। উৎসবের প্রতিটি নাচে আর মৃৎশিল্পের প্রতিটি ভাঁজে তারা তাদের প্রাচীন বীরত্বকে খুঁজে ফেলে। প্রতি বছর এপ্রিলের শুরুতে যখন পাহাড়ের ভাঁজে ভাঁজে আউলিয়াং উৎসবের সুর বাজে, তখন কোনিয়াকরা ফিরে যায় তাদের শিকড়ে। এটি কেবল ফসল বোনার উৎসব নয়, এটি আগামী বছরের সমৃদ্ধির প্রার্থনা। কোনিয়াক নারীরা চুলে গুজেন লাল লিলিয়াম এবং হলুদ আর্কিড ফুল, গলায় করেন লাল প্রবালের মালা। উৎসবের সময় তারা এমন সব প্রাচীন গান গায় এবং নাচ করে, যা দেখলে মনে হবে আপনি টাইম মেশিনে করে কয়েকশো বছর পিছিয়ে গেছে। তাদের এই লং ড্রাম বা বিশাল গাছের কুড়ি খোদাই করা ড্রামের আওয়াজ মাইলের পর মাইল দূর থেকে শোনা। এটিই ছিল তাদের যোগাযোগের মাধ্যম। যুদ্ধের সংকেত হোক বা উৎসবের আনন্দ, এই ড্রামই ছিল তাদের সোশ্যাল মিডিয়া। হেজিন কোনিয়াকের মতো আধুনিক শিক্ষিত প্রজন্ম আজ তাদের পূর্বপুরুষের এই বিলুপ্তপ্রায় ইতিহাস সংরক্ষণের কাজ করছেন। তার বিখ্যাত বই দ্য কোনিয়াকস লাস্ট অব দ্য ট্যাটুড হেডহান্টার আজ বিশ্ব দরবারে এই উপজাতির গৌরব গাথা তুলে ধরছে। কোনিয়াকদের এই বিবর্তন আমাদের একটি গভীর সত্য মনে করিয়ে দেয়, পৃথিবী যত দ্রুতই বদলাক না কেন, নিজের শিকড়কে ভুলে গেলে মানুষ হয়ে যায় পরিচয়হীন। আপনি যখন এই যোদ্ধাদের মুখের দিকে তাকান, আপনি কি তাদের মধ্যে একজন হিংস্র হেডহান্টারকে দেখেন, নাকি এক মহাকাব্যিক ইতিহাসের শেষ জীবিত পাঠাগারকে? সিদ্ধান্ত আপনার।